নাও বউ, বাজার ধরো। আমার রাজু বাবাটা কোথায়? রাজু তো বাইরে খেলতে গেছে। তা ওই ব্যাগে কি আছে? আমার রাজু বাবার জন্য নতুন জামা। শুধু শুধু এইভাবে টাকা খরচা করার কি কোনো দরকার আছে? একটু ভেবেচিন্তে হিসাব করে আমাদেরকে চলতে হবে না? আজকে নদীতে গিয়ে তো অনেক মাছ পেয়েছিলাম বউ, তাই দিয়ে বাজার আর রাজুর জন্য জামা নিয়ে আসলাম। তোমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি আনতে চেয়েছিলাম, তবে কুলোতে পারিনি, তাই আজ আনতে পারলাম না। তবে কিছুদিন পরে হাতে টাকা আসলে সাথে সাথে বাজারে গিয়ে ওই লাল শাড়িটা তোমার জন্য কিনে আনবো। কেমন বউ? না গো, এইসবে আমার আর কোনো দরকার নেই। তুমি বরং যাও, একটু হাত মুখ ধুয়ে নাও তো। একটু পরে যাচ্ছি। কি বাপ, এই বেলা বাইরে গেছিলে কেন? হুম, আমার খুব ভুল হয়ে গেছে বাবা, আর যাবো না তো বাবা। এই তো আমার সোনা বাবার মতো কথা। তোমার জন্য নতুন জামা এনেছি, দেখো তো কেমন হয়েছে। ওহো, খুব সুন্দর হয়েছে বাবা। আমার বাবাটা বুঝি খুব খুশি হয়েছে? হ্যাঁ তো বাবা, আমি তো অনেক খুশি হয়েছি। আমি তো এই জামা এখন সবাইকে দেখাবো। হয়েছে হয়েছে, তোমরা বাবা ছেলে আহ্লাদ বাদ দিয়ে এখন দুজনে মিলে একটু গল্প করো তো। আমি বরং খাবার প্রস্তুত করি। কি গো, আজকে রান্না বান্না কেমন হয়েছে? আজকে সব তরকারিতে লবণ পরিমাণ মতো দিয়েছি তো? গতকাল যে কি হয়েছিল আমার কে জানে, সব তরকারিতে লবণ দিয়ে একদম পুড়িয়ে ফেলেছিলাম। আজ কিন্তু খুব খেয়াল করে যত্ন করে রান্না করেছি। খেয়ে বলো তো কেমন হয়েছে? আজকের খাবারটা তো দারুণ হয়েছে। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা ভাবছো। আচ্ছা, আমাকে বলে ফেলো তো, কি নিয়ে গভীর চিন্তায় তুমি এত মত্ত হয়ে গেলে? ভাবছিলাম তুমি এই বুদ্ধিটা দিয়ে বেশ ভালোই করেছো। এখন যেভাবে মাছ ধরা পড়ছে, এভাবে ধরা পড়লে তো কিছুদিনের মধ্যেই নতুন একটা টিনের ঘর তুলে ফেলতে পারবো। আগামী বছর শীতের সময় আমাদের আর কুঁড়ে ঘরে থাকতে হবে না, আর শীতের ঠান্ডায় কষ্ট পেতেও হবে না, বলো? কি বললে বাবা? নতুন ঘর দারুণ হবে। এই কুঁড়ে ঘর আমার তো একটু ভাল লাগে না। নতুন একটা ঘর হলে কি যে মজা লাগবে। হ্যাঁ বাবা, তোমার জন্যই বাড়িটা তো করব, যাতে বড় ঘরে তুমি খেলাধুলো করতে পারো। সময়ে অসময়ে আর বাড়ির বাইরে তোমাকে যেতে হবে না। খুব মজা হবে বাবা। তারপর আমি বড় হওয়ার পর একটা বড় দেখে দালান বাড়ি বানাবো, তাই না বাবা? হ্যাঁ রে বাবা, আস্তে আস্তে আমাদের সব হবে একদিন, দেখবি। চিন্তা করে খুঁজে খুঁজে দেখো, আরো যদি কিছু বাদ থাকে সেটাও মনে করে বানিয়ে দিও ছেলের জন্য, ঠিক আছে? হ্যাঁ বউ, ওভাবে বলো না তো। তুমি পাশে থাকলে এক এক করে আমি সব করে ফেলতে পারবো। একদিন আমরা খুব খুশিতে থাকবো গো, তুমি মিলিয়ে নিও আমার কথা। আমি জানি গো, তুমি সেটা পারবে। সৎ পরিশ্রমী মানুষকে ভগবান সব সময় দয়া করেন। তুমি যাই করো না কেন, মনে কখনো অসৎ চিন্তা নিয়ে এনো না। আমরা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে এইখানে এসেছি। ভগবান চাইলে আরো ভালো কিছু সম্ভব, তবে সততাকে কখনো বিসর্জন দিও না। তুমি তো আমাকে জানোই বউ, আমি সেটা কখনো হতে পারবো না। এই দেখলে না, নিজের বাবার সম্পত্তির ভাগটাও আমি নিইনি, নিজের ছোট ভাইকে দিয়ে দিয়েছি। তাতে আমার অবশ্য কোনো আফসোস নেই। আমি আর কি বলবো বলো তো, আমার বাবা মার তো আমি ছাড়া আর কোনো সন্তানই নেই। আর বাবা মায়ের তো তেমন কোনো সম্পত্তিও নেই। থাকলে হয়তো তোমার জন্য কিছু একটা করতে পারতাম। এতেই আমি সন্তুষ্ট, কারণ আমার কাছে তোমার মতো একটা লক্ষ্মী বউ আছে, আর রাজকুমারের মতো এই আমার একটা ছেলে। আর কি চাই? আচ্ছা বাবা, আমি কি দেখতে রাজকুমারীর মতন? আরে আমার তো হয়েছে খুব জ্বালা। এত গরম গরম রান্না করে কি লাভ হলো? সবই তো বরফ হয়ে গেছে। শীতের দিনে কি ঠান্ডা খাবার খেতে কারোর ভালো লাগে নাকি? এখন কি আবার সব খাবার গরম করে আনবো? না না, তার আর দরকার হবে না। আচ্ছা রাজু বাবা, তোমাকে আর একটা মাছ দেবো নাকি? আজ তো তোমার মা অনেকগুলো মাছ রান্না করেছে,
কারণ আজ অনেক মাছ ধরতে পেরেছি আমি। কি যে বলো না বাবা, আর একটা মাছ খাবো কি করে? পেটে তো জায়গা নেই, আর একটু খেলে পেটটা টুস করে ফেটে যাবে। আমি আর পারবো না খেতে। আচ্ছা, যাও হাতটা ধুয়ে আসো, আর খেতে হবে না। সমর, এবার মনে হয় আমরা না খেতে পেয়েই মারা যাব রে। ঠিকই বলেছিস বন্ধু, ক্ষেতের ফসলের যে অবস্থা, মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুই তো ক্ষেতের কাজের পাশাপাশি মাছও ধরিস, তাই তোর সমস্যা কম হবে, কিন্তু আমি তো পুরোপুরি এই চাষবাদের ওপরই নির্ভরশীল রে। শীতে মাটি কেন যে এমন শুকনো কাঠের মতো হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না। এখন যদি কিছুদিনের মধ্যে জলের একটা ব্যবস্থা না হয়, তাহলে একেবারেই যে ঘরে কোনো ফসল তোলা যাবে না। হ্যাঁ, তাই যে করেই হোক খেতে জল দেওয়ার ব্যবস্থা করতেই হবে রে। কি করে ব্যবস্থা করবি? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। আমরা তো জল তোলার মেশিন দিয়ে খেতে পানির ব্যবস্থা করতে পারি, তাই না? তা পারি, কিন্তু আমাদের তো আর জল তোলার মেশিন নেই রে, যে সেটা দিয়ে খেতে জল দেওয়া শুরু করব। আমাদের গাঁয়ে কি কারোর কাছে জল তোলার মেশিন আছে? থাকলে তার কাছ থেকে একটু চেয়ে আনা যেতেই পারে। হ্যাঁ, আছে তো। কার কাছে আছে বল দেখি। তোর ছোট ভাই শেখরের কাছেই তো একটা এরকম মেশিন আছে। আমরা তার কাছে গিয়ে মেশিনটা চাইতে পারি, যাতে আমাদের খেতে জল দিতে পারি। কি যে বলিস, ও কি দিতে রাজি হবে নাকি রে? আমার তো মনে হয় না। বলে দেখি না, না হলে তো আর অন্য কোনো পথ খোলা নেই আমাদের কাছে, তাই না? ঠিকই বলেছিস, জলের ব্যবস্থা যেভাবেই হোক করব। আচ্ছা, তাহলে এখন চিন্তা করিস না, দেখিস উপায় ঠিক হয়ে যাবে। তাহলে এখন যাবি শেখরের বাড়িতে? আগামীকাল সকালে খাবার খেয়েই যাব, কেমন? যাবার সময় আমাকে ডেকে নিয়ে যাস। আচ্ছা চল এখন তাহলে বাড়ি যাই, আফসোস করে কোনো লাভ হবে না রে। ঠিকই বলেছিস, চল। অনেকগুলো টাকা আজকে হাতে পেলাম বুঝলে, আমার মনটা আজকে বেশ ফুরফুরে লাগছে। আমার কাছে তুমি আজকে যা চাইবে সব আমি তোমাকে দিয়ে দেব। বলো গিন্নি, তুমি কি চাও আমার কাছে? ঢং দেখে আর বাঁচি না। তোমার মুখের কথার সাথে কাজের তো কোনো মিল নেই। সেটাকে এতগুলো বছরে বুঝতে কি আমার বাকি রয়ে গেছে? আজকে তুমি এতগুলো টাকা হাতে পেয়েছো বলে তোমার মনটা ভালো আছে। দেখো কেমন মুখ দিয়ে মনে হচ্ছে মধু ঝরে পড়ছে। কিন্তু আমি যা চাইবো তুমি তাই তাই আমাকে দিয়ে দেবে, এটা কিন্তু মোটেও ঠিক নয়। তাই এখন চুপ করে বসে থাকো। আরে গিন্নি রাগ করো না, আমি তো বলেছি তুমি যা চাইবে তাই দেব। আরে তুমি আমার কাছে চেয়েছো, দেখো না একবার আমি না দিয়ে থাকি কি না। আমি যদি না দিই তারপরে না হয় আমাকে কথা শুনিও। আরে শেখর, তুই দেখি এখানে বসে আছিস। তা কেমন আছিস ভাই? আর আশা, তুমি কেমন আছো? এই ব্যাগ দুটো ধরো, আমি তোমাদের জন্য শীতের কিছু জামা কাপড় নিয়ে এসেছি। দেখো তো পছন্দ হয় কি না। বুঝতেই তো পারো, গরিব মানুষ, যেমনটা পেরেছি নিজের সাধ্য মতো তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো তো তোমাদের পছন্দ হয় কি না। আবার এইসব আবার দেখার কি আছে? আপনাদের পছন্দের সাথে আমাদের যে কোনো মিল কোনোদিনই যে আমাদের হবে না, এত বছরও আপনি বুঝতে পারেননি? আপনাদের মতন মানুষদেরকে কে বলেছে আমাদের জন্য শীতের এই জামা কাপড়গুলো নিয়ে আসতে? আর এইসব বাড়াবাড়ি বাপু না করলেই ভালো করতেন। তা এতদিন পর আমার বাড়িতে হঠাৎ কি মনে করে এলে? সাহায্য টাহায্য চাইতে নিশ্চয়ই। হ্যাঁ রে শেখর, আমরা একটা বিপদে পড়েই তোর কাছে এইছি। আমরা খুব আশা নিয়ে এইছি রে, জানি তুই আমাদের নিরাশ করবি নে। হ্যাঁ, সেটা তো তোমাদের হাব ভাব দেখেই বুঝতে পেরেছি। তোমাদের মতো মানুষরা অন্যের কাছে সাহায্য চাইতেই তো আসবে, এটাই স্বাভাবিক, তাই না? তা শুনি কি সাহায্যের জন্য এসেছো? আমরা তো জানি গাঁয়ের মধ্যে শুধু তোর কাছেই জল তোলার মেশিন আছে। মেশিনটা আমাদেরকে একদিনের জন্য যদি দিতিস, তাহলে আমরা পুরো ফসলের ক্ষেতগুলো না একটু জল দিতে পারতুম। আমাদের ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে। যদি জল দিতে না পারি রে, ফসল নিয়ে একটুও ঘরে তুলতে পারবো না। তাহলে তো না খেয়ে থাকতে হবে রে ভাই। না খেয়ে যদি থাকতে হয় তাহলে না খেয়েই থাকবে,
তাতে আমার কি? তোমরা ফসল লাগিয়েছো, তো জলের ব্যবস্থা তোমরা কি করে করবে সেটা তোমরাই জানো। আর এই ব্যবস্থাটা যে আগে ভাগেই তোমাদের করা উচিত ছিল, সেটা না করে এখন এসেছো আমার কাছে জল তোলার মেশিন চাইতে। তোমাদের শখ দেখে অবাক হয়ে যাই। আমি আর আমার গিন্নি মিলে আজকে একটু পরেই বেরিয়ে যাব। শুধু শুধু এখন দাঁড়িয়ে থেকো না, যাও যাও, বাড়ি যাও। আমরা তো খুব আশা করে তোর কাছে এসেছিলাম রে ভাই, তুই আমাদের এইভাবে ফিরিয়ে দিবি? তোমাকে তো বললুম, কানে কি শুনতে পেলে না নাকি? আমি আর আমার গিন্নি মিলে বাইরে বেড়াতে যাব, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাদেরকে কি আর বিরক্ত না করলেই হচ্ছে না তোমাদের? আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। আমার বিপদের সময় তুই আমার পাশে থাকিসনি বলে ভাবিস না তোর বিপদে আমি তোর পাশে থাকবো না। আমি আমৃত্যু তোর পাশেই থাকবো রে। যদি কখনো কোনো দিন আমার মতো এমন বিপদে পড়ে আমার কাছে আসিস, আমি তোকে খালি হাতে ফেরাবো না, কথা দিলাম। এই তো গরিবের পেটে ভাত না থাকলে কি হবে, মুখে কিন্তু কোনো কথার অভাব থাকে না। যারা কিনা নিজেরাই 3 বেলা 2 মুঠো খেতে পায় না, তারা নাকি আমাদের সাহায্য করবে। কথা বলতে তো আর টাকা লাগে না, বিনা পয়সায় এমন হাস্যকর কথা বলাই যায়। আচ্ছা শোনো, আমরা এখন ঘরে যাই, ওরা বরং বাইরেই দাঁড়িয়ে থাক। ছোটদের মতো এইভাবে এত কান্নাকাটি করার কি আছে? তোমার ছোট ভাই তো সব সময় এমন স্বভাবের ছিল, সেটা তো তোমার জানা আছে নাকি? আমি আজকে কমলের সামনে খুবই অপমানিত হয়েছি আমার ছোট ভাইয়ের কারণে। ওর মুখে যা আসলো তাই বলে দিল। শুধু আমার ছোট ভাইই নয়, ওর বউটাও আমাকে নানা ধরনের কথা শুনিয়েছে গো। উপকার তো করলোই না, বরং এতগুলো কথা আমাকে কেন শোনালো দুজনে মিলে কে জানে। তুমি এখন আর কষ্ট পেও না গো, সব মানুষই তো আর তোমার মতো নয়। সে তোমার আপন ভাই হলো স্বভাব চরিত্রে ঠিক তোমার বিপরীত। একদিন দেখবে ওরা নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরে ঠিক তোমার কাছে এসে ক্ষমা চাইবে। সেটা বাস্তবে হবে না, হবে কল্পনাতে। দাদা, আমি কি ঘরে আসবো? কি ব্যাপার, এমন সকাল সকাল তোরা দুজনে আমার বাড়িতে? তোরা তো খুব বড়লোক মানুষ, তা হঠাৎ কি মনে করে এই গরিবের দরজায় পা দিলি? দাদা, ওরকম কথা বলবেন না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের একদম উচিত হয়নি গতকাল আপনার সাথে ওই রকমভাবে কথা বলা। আমরা কিন্তু খুব ভুল করেছি। এই জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে সাথে সাথে বুঝিয়ে দিয়েছেন, আসলে দম্ভ, অহংকার, ক্ষমতা এসব বলে কোনো কিছুই নেই। সব ক্ষমতার অধিকারী একমাত্র শুধু সৃষ্টিকর্তাই। কি হয়েছে তোদের সেটা তো বল। দাদা, আমি আমার ভিটে মাটি বাদে বাকি সব জায়গা জমি বিক্রি করে গতকালে অনেক টাকা হাতে পেয়েছিলুম। সেই টাকা ঘরে রেখে আমি আর আমার গিন্নি দুজনে বেড়াতে গিয়েছিলুম। এসে দেখি আমাদের সব টাকা পয়সা, গয়নাগাটি, এমনকি কাপড় চোপড় পর্যন্ত চুরি হয়ে গেছে। এখন আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি গো দাদা। তাই তোমার কাছে দৌড়ে এসছি, কারণ আমি জানি আমি যত বড় অন্যায় করি না কেন, আমার দাদা ঠিক আমাকে ক্ষমা করেই দেবে। আর একটু ভালো হওয়ার সুযোগ দিয়ে আমাকে একটু সাহায্য করো দাদা। আচ্ছা, তোমরা দুজন তোমার দাদার সাথে একটু গল্প করো তো, আমি বরং যাই একটু খাবারের ব্যবস্থা করি। দাদা, তুমি কি আমাকে ক্ষমা করেছো? সত্যি করে বলো, ক্ষমা করেছো তো? কেন ক্ষমা করব না? আমি তো চাই সারা জীবন যেন দুই ভাই একসাথে সুখে দুঃখে কাটিয়ে দিতে পারি। আমি তো সব সময় অপেক্ষা করি তোদের জন্য, কবে তোরা আমার কাছে আসবি, কিন্তু তোরা তো আসিসই না। দাদা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি। নিজের ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন দাদা। আরে বৌমা, ওসব ভুলে যাও তো, আমি ওসব কিছু মনে রাখিনি। তবে আমাকে এখন কথা দিতে হবে, সারা জীবন তোমরা এভাবেই আমার সাথে থাকবে। দাদা, আমি কথা দিলাম তোমাকে, আজ থেকে আমরা মিলেমিশে থাকবো, আর কোনো দিন কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না।